আছেন আপনারা সবাই? ওকে, বাকি সবাই রেকর্ডের ক্লাসটা দেখে নেবে কেয়ার করার, ঠিক আছে? জি, আলহামদুলিল্লাহ। অনেক ঠান্ডা পড়ছে ভাই, সবাই সেফ থাকেন, ঠিক আছে? সবাই সেফ থাকেন। অনেক ঠান্ডা পড়ছে, প্রচুর পরিমাণ ঠান্ডা। আর ঠান্ডার মধ্যে অনেক কষ্ট হয়েছে সব কিছু মিলাইতে, ঠিক আছে? আমি আমার এখানেও ঠান্ডা ফিল করতেছি। ওকে, চলেন আপনাদের কোয়েশ্চেন শিট থেকে আগে কোয়েশ্চেনটা নিয়ে আসি, তারপরে আপনাদের ক্লাস হবে। আর আজকে আমরা প্রতিটা টেকনিক্যাল এসিওতে আমরা ছোট ছোট 5টা টার্মস দেখবো, ঠিক আছে? 5টা টার্মস দেখব। ওকে, স্কিমা মার্কআপ কীভাবে অ্যাড করব? কিছু বলার নাই রাজু ভাই, বুঝছেন? এগুলো তো দেখবেন ভাই। এখন এক ক্লাসে কীভাবে দেখাবো? ফ্লো অনুযায়ী দেখাতে হবে না? ফ্লো অনুযায়ী তো স্কিমা দেখাবো, সব কিছু দেখাবো। টেকনিক্যাল এসিওতে যা যা আছে সব কিছু দেখাবো ফ্লো অনুযায়ী। ক্লায়েন্টের একটা ওয়েবসাইটে 40টা যদি আগে কন্টেন্ট এসিও করা থাকে ইউএস দিয়ে, এরপরে যদি আমি র্যাকমেথ ইউজ করি, আগেরগুলোর টাইটেল, মেটা ট্যাগ, মেটা ডাটা, পারমানেন্ট ডাটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি মুছে যায় তাহলে কোন কোন ডাটা মুছে যাবে? ইউআরএল, টাইটেল আর মেটা ডেসক্রিপশনটাই যাবে, আর বাকি সব কিছু ঠিকঠাক থাকবে। ভাই, ওয়েবসাইটের মাঝে সোশ্যাল মিডিয়া শেয়ার অপশনস কীভাবে অ্যাড করব? সাইডে যে অল টাইম ফ্লোটিং হয়ে থাকে, এটা কি আপনি অ্যাড করতে পারবেন রাজু ভাই? সোশ্যাল মিডিয়া বাটন কি আপনি অ্যাড করতে পারবেন? রাজু ভাই আছেন? আপনি অ্যাড করতে পারবেন? বা যদি বলেন হৃদয় ভাই আমাদের একটা ক্লাসে দেখাই দেন, একটা ক্লাসে বোঝানো সম্ভব ওয়েবসাইট ডিজাইনের সোশ্যাল বাটনগুলো কীভাবে অ্যাড করে? ওকে, আপনারা মনে রাখেন, একটা ওয়েবসাইট যখন কমপ্লিটলি ডিজাইন এবং কন্টেন্ট পাবলিশ করা হয়ে যায় তখন এসইওর দরকার পড়ে, ঠিক আছে? ওকে ভাই, আপনি বলছেন মেটা কিওয়ার্ড দেখাইবেন, এই টপিক কত নাম্বার ক্লাসে হবে? রাজু ভাই বলেন তো, মেটা কিওয়ার্ড সম্পর্কে বুঝাইছিলাম বা দেখাইছিলাম? গতকালকে ক্লাসে মনে হয় দেখাইছিলাম। ইব্রাহিম ভাই আমারও তুলেন ছবি, আমি ক্যামেরা অন করি, কেমন? মেটা কিওয়ার্ড গতকালকে ক্লাসে দেখাইছি। আজকে আমি একজনের একটা ক্লাস করছিলাম, আপনারা চিনবেন কিনা জানি না। ভাই বলছিলেন আমার এই ক্লাসটা করার জন্য, আবুল কাশেম ভাই। উনি অ্যাফিলিয়েশনের বা সাইট সেল করার মধ্যে অনেক, তো মানে কি, ওনার ক্লাস দেখলাম, ঠিক আছে? বেশি সময় না, আমি 15-20 মিনিট ক্লাস দেখলাম ওনার। পরে ভাবলাম যে অন্য মেন্টরগুলো যখন ক্লাস নেয় তখন কোনো সুযোগই হয় নাই, বুঝছেন? মানে কাউরে কোয়েশ্চেন করার জন্য দেয়ই না। তারপরে আমি আপনাদের 3টা পার্টে কই, উনি ওনার মতো করে বলে গেছেন, উনি চ্যাটের দিকে তাকানোই নাই। ইভেন আরও 1-2টা ক্লাস দেখছি, মানে বুঝলে বুঝো, না বুঝলে নাই। আর আমার তো বুকে ব্যথা শুরু হয় যখন আপনারা না বুঝেন, ঠিক আছে? আমার তো বুকে পেইন শুরু হয়। তো ক্লাসের ফ্লো নষ্ট করেন না, আমি আপনাদের সব কিছুই দেখাবো। ওকে, নিজের ব্লগ সাইট অথবা পোর্টফোলিও সাইটের জন্য কোন থিমটা ভালো হবে ভাইয়া? ফ্রি হলে কোনটা ভালো আর প্রিমিয়ামগুলোর মধ্যে বেস্ট কোনটা? ব্লগ সাইটের জন্য নিউজ পেপার নিতে পারেন, জান্না থিম আছে নিতে পারেন। আর যদি আপনি ফ্রিতে ক্রিয়েট করেন তাহলে আপনি এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারেন। মিলন ভাই ওয়ালাইকুম আসসালাম। অন পেজ এসিও করার আগে কেউ ওয়েবসাইটের ব্যাকআপ নিতে হবে? এগুলোর আনসার দিয়ে দিছিলাম ওই দিন। টেকনিক্যাল এসিওর ভাই আমি আপনার ইউটিউব ভিডিওগুলো দেখেছি। আরে সানোয়ার ভাই নাকি? টেকনিক্যাল এসিওর একটা অংশে স্পিড মোটিভেশন, মিনিফাই, এই বিষয়ের আপনার ভাই এগুলা নিয়ে ক্লাস হবে, এটা স্পিড অপটিমাইজেশন বলে, হ্যাঁ? এগুলা নিয়ে ক্লাস অবশ্যই হবে, সব বেচে ক্লাস হয়েছে, এটা খুব নর্মাল একটা ইস্যু, এটা দেখাইতেই হবে, কেমন? আজকে বলি, ঠিক আছে? আজকে আমরা 4টা কথা বলি, মানে 4টা জিনিস জানবো। 4টা জিনিসের মধ্যে 3টা জিনিস অ্যাডভান্স। প্রথম যে জিনিসটা জানবো সেটা হলো হোয়াট ইজ ইন্ডেক্সিং অ্যান্ড হোয়াট ইজ ক্যাশিং, ঠিক আছে? ক্যাচিং বলে, অনেকে ক্যাশিং বলে, শব্দটা হলো ক্যাশিং, ঠিক আছে? ক্যাচিং আর কি, CACHING। হোয়াট ইজ ইন্ডেক্সিং, হোয়াট ইজ ক্যাশিং, দুইটার মধ্যে তফাৎ কি? আমরা একটা ওয়েবসাইটের ক্যাশিং এবং ইন্ডেক্সিং কীভাবে চেক করব। সেকেন্ড আমরা জানবো যে এসইও অপটিমাইজড ইউআরএল কি, কিভাবে সেট করে, এবং যদি সেট করা থাকে তাহলে কেন ভালো, আর যদি সেট করা না থাকে তাহলে কেন ভালো। তারপরে আমরা থার্ড সেগমেন্টে জানবো যে মোবাইল ফ্রেন্ডলি টেস্ট অথবা রেসপন্সিভ জিনিসটা
একটা ওয়েবসাইটের জন্য কতটা ইম্পর্টেন্ট, কিভাবে একটা ওয়েবসাইটের জন্য মোবাইল ফ্রেন্ডলি চেক করবেন। তারপরে আমরা জানবো যে সাইট ম্যাপ জিনিসটা কি, সাইট ম্যাপ জিনিসটা কেন, কত ধরনের সাইট ম্যাপ হয় এবং আমরা কোন ধরনের সাইট ম্যাপ ইউজ করব। এই 4টা অপশন ছাড়া আর কেউ কোনো কোয়েশ্চেন করেন না, আমরা 4টা বা 5টা করে দেখি, কেমন? তো প্রথম আমরা জানি যে ইন্ডেক্সিং জিনিসটা কি। খুব মনোযোগ দেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। আপনাদের ইন্টারভিউর জন্য রেডি করা হচ্ছে, পাশাপাশি তো ক্লায়েন্টের কাজের জন্য। আমার একটা নতুন ফ্রেশ একটা ওয়েবসাইট আছে, সেটা হলো এসইও এজেন্সি টিম। আমি আমার শখের বসে নিয়েছিলাম, বাট আমি সময় দিতে পারছি না। আপনাদের মধ্যে কেউ একজন আমার যারা অ্যাসাইনমেন্টে ভালো করবেন তারা এখানে এই ওয়েবসাইটের জন্য কাজ করতে পারবেন, ঠিক আছে? seoagencyteam.com। তো এটা হলো একটা ওয়েবসাইট, বেস্ট এসইও এজেন্সি ইন বাংলাদেশ। খুব মনোযোগ দেন, একদম পুরো ধ্যান ধারণা চিন্তা চেতনা সব কিছু। এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাতে যখন গুগলের রোবট আসবে, গুগলের রোবট ক্রল করবে, ক্রল করার পরে এই ওয়েবসাইটটাকে আইডেন্টিফাই করবে। প্রথম নোট করে নেন, ইন্ডেক্সিংয়ের প্রসেস হলো প্রথম ওয়েবসাইটটাকে আইডেন্টিফাই করবে, আমার ওয়েবসাইটটা কোন ক্যাটাগরিতে পড়ছে, আমার ওয়েবসাইটের কিওয়ার্ডগুলা কি, আমার ওয়েবসাইটের বিষয়বস্তুগুলা কি। যখন আইডেন্টিফাই করা হয়ে যাবে তখন গুগল কি করবে জানেন? তখন গুগল আইডেন্টিফাই করে হওয়ার পরে, ধরেন আমার ওয়েবসাইটটা বলেন তো আপনাদের মতে কি, আপনাদের মতে এই ওয়েবসাইটটা কোন টপিকসের উপরে বা কোন ক্যাটাগরিতে? এসইও ক্যাটাগরিতে না? এবং টার্গেটেড কিওয়ার্ডটা হলো এসইও এজেন্সি ইন বাংলাদেশ। তখন গুগল আপনাদের মতো করে ক্যাটাগরি আইডেন্টিফাই করবে না? ক্যাটাগরি আইডেন্টিফাই করবে না, করার পরে ওই ক্যাটাগরির কিছু কিওয়ার্ডের এগেনস্টে তার স্টোরেজে রেখে দিবেন আমার ওয়েবসাইটটা। এবং ওই কিওয়ার্ড লিখে যখন তার ইউজার, আমরা যে গুগলে সার্চ করি আমরা গুগলের ইউজার না, আমরা যে গুগলে সার্চ করি আমরা তো গুগলের ইউজার। ওই যে ইউজারগুলা সার্চ করবে, ওই ইউজারগুলার মতে বা ইউজারগুলার সার্চ কিউরি অথবা সার্চ ডিমান্ডের উপর ভিত্তি করে আমার ওয়েবসাইটটা যেন শো করাতে পারে, এবং এই শো করানোর যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় ইন্ডেক্সড অর ইন্ডেক্সিং। বুঝাইতে পারছি? মানে একটা ওয়েবসাইটকে গুগল রাইট ক্যাটাগরি, রাইট কিওয়ার্ডের এগেনস্টে তার ডাটাবেজে স্টোরেজ করে যেন রাখতে পারে, ওই রাখতে পারার যে প্রসেস আছে এটাকে বলা হয় ইন্ডেক্সিং। যদি রাখাটা কমপ্লিট হয়ে যায় তাহলে বলি হলো আমরা ইন্ডেক্সড। এখন হৃদয় ভাই, একটা ওয়েবসাইট গুগলের ডাটাবেজে আছে কি নাই আমরা এটা কিভাবে চেক করব? এটা চেক করার ওয়ে হলো আপনি ওয়েবসাইটের আগে SITE সাইট দিয়ে কুলন লাগাই দিবেন, দেন এন্টার প্রেস করার পরে এই যে দেখেন এই ওয়েবসাইটের কতগুলো পেজ আছে বা কতগুলো রেজাল্ট আছে। হায় আমার সবগুলো ইন্ডেক্স হয়ে গেছে। এগুলো আমি ইন্ডেক্স করতে চাইছিলাম না, স্যাম্পল পেজ। আচ্ছা সমস্যা না, এটা রিমুভ করে নেব। ওকে, বুঝাইতে পারছি এই জিনিসটা? ইন্ডেক্সিংটা কিভাবে দেখবেন? তাহলে এইটা আমি তার হোম পেজের জন্য দেখলাম না, এটা তার হোম পেজের জন্য তো দেখলাম। এখন দেখেন, যদি আমি এখানে দেখেন সার্ভিস পেজ আছে, সার্ভিস পেজে যদি আমি দেখি, ধরেন আমি এই সার্ভিস পেজটা, এই পেজটা কি ইন্ডেক্স আছে কিনা, যে কোনো পেজের আগে যদি দেখেন একটা পেজকে আপনি দেখবেন ইন্ডেক্স আছে কিনা, যে কোনো পেজ হোক, আপনি সাইটের আগে কোলন লাগাই নেবেন। এখন দেখেন কি বলতেছে, এখানে কোনো রেজাল্ট আছে? দেখেন তো এখানে কোনো রেজাল্ট আছে, হুইচ মিনস আমার ওয়েবসাইটটা কি ইন্ডেক্স আছে? আমার ওয়েবসাইটটা ইন্ডেক্স আছে, ওয়েবসাইট ইন্ডেক্স আছে, বাট এই পেজটা ইন্ডেক্স নাই। ভালো করে বুঝেন, আমার seoagency.comটা ইন্ডেক্স আছে না? তো একটা ওয়েবসাইটের কিন্তু প্রতিটা পেজই তার আলাদা আলাদা ক্যাটাগরি, আলাদা আলাদা কিওয়ার্ডের জন্য গুগলে ইন্ডেক্স হতে হয়। ইন্ডেক্সিং জিনিসটা বুঝাইতে পারছি? ইন্ডেক্সিং জিনিসটা বুঝাইতে পারছি? ওকে, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। এখন একটা নতুন বিষয়, একটা জিনিস আছে আপনারা জানবেন ভাই, 100% শিওর একটা ভালো ইন্টারভিউতে যে গাইবে। আচ্ছা ওকে মাহফুজ, লেট মি নো হোয়াট ইজ ক্যাশিং। ক্যাশিং জিনিসটা কি?
আপনি কি বলবেন? হোয়াট ইজ ক্যাশিং? কেউ জানেন আপনাদের মধ্যে ক্যাশিং জিনিসটা কি বা ক্যাশিং জিনিসটা কি? নতুন একটা টপিকস, এটা জানতে হবে 2023 সালে যখন আপনি এসিওতে যাচ্ছেন। মাহমুদ ভাই এটাই তো বললাম, মোহাম্মদ আল হাসান ভাই এইটাই তো বললাম। বললাম না এটাই, এই কথাটাই বলছি। প্রতিটা ওয়েবসাইটের প্রতিটা আলাদা আলাদা পেজ ইন্ডেক্স করতে হয়। ক্যাশিং, CACHING ক্যাশিং। ওকে, ক্যাশিং জিনিসটা হলো ছবি তোলা। তো খিচ মেরি ফটো একটা গান আছে না, শুনছেন না? তো খিচ মেরি ফটো অনেক পপুলার ছিল। মুভির নাম কার কার মনে আছে? সানাম তেরি কসম না? হৃদয় ভাই আপনি সময় পান কই, ঠিক না? সময় পান কই? জাকারি ভাই ওয়েবসাইটের আউটলুকটা অন্যদিন জিজ্ঞেন, আজকে ফ্লো নষ্ট হয়ে যাবে যদি বলি। ওকে, এখন দেখেন যে জিনিসটা সেটা হলো আমাদের ওয়েবসাইটের একটা ছবি আছে না, ছবি। আজকে আমি আমার অ্যাফিলিয়েট বেসের সিলেটি ভাষায় ক্লাস নিয়েছি, বুঝছেন নি? একটু সময়, আচ্ছা ওকে। এই যে দেখেন এই ওয়েবসাইটের একটা ছবি আছে না, ইমেজ। এই যে দেখেন এই ওয়েবসাইটের যখন গুগল ইন্ডেক্স করে, প্রতিবার ইন্ডেক্স করার আগে একটা ক্লিক নিয়ে নেয়। প্রতিবার ইন্ডেক্স করার আগে গুগল এই ওয়েবসাইটের একটা ছবি তুলে রাখে। এই ছবিটাকে তুলে রাখে তার দুইটা কারণ। আপনার ওয়েবসাইটটা মাঝে মধ্যে মেইনটেনেন্সে যেতে পারে না। মেইনটেনেন্স বুঝেন, যে আপনি এডিট করতেছেন, পুরো ওয়েবসাইটে ঘষা মাজা করতেছেন, তখন আপনার ওয়েবসাইটটা পাবলিশ থাকবে। অথবা আপনার ওয়েবসাইটের সার্ভার হ্যাক হয়ে গেছে। তখন কি আপনার ওয়েবসাইটের অরিজিনাল ভার্সনটা খুঁজে পাবে? ইউজারগুলো অরিজিনাল ভার্সনটা খুঁজে পাবে? তখন কার ক্ষতি হবে? আপনার পাশাপাশি কিন্তু আরও একটা মানুষের ক্ষতি হবে না? আপনার পাশাপাশি কিন্তু আরও একটা মানুষের ক্ষতি হবে, সেটা হলো গুগলেরও ক্ষতি। তো গুগল কি করে, আপনার ওয়েবসাইট ভিজিট করার আগে, ট্রোল করার আগে প্রতিবার একটা ছবি ক্যাপচার করে রেখে দেয় এবং এটা রাখে তার ইউজারদের দেখানোর জন্য। যদি আপনার ওয়েবসাইটটা কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য মেইনটেনেন্সে থাকে, অথবা আপনার ওয়েবসাইটটা হ্যাক হয়ে যায়, সার্ভার ডাউন হয়ে যায়, আপনার ডোমেইন হোস্টিংয়ের মেয়াদ কমে যায়, এই জন্য আপনার ওয়েবসাইটটা সে কিছু সময়ের জন্য ছবি তুলে রাখে বা ক্যাশ করে রাখে। বুঝাইতে পারছি ক্যাশিং জিনিসটা কি? এটা কিসের জন্য রাখা হয়? যদি আমার ওয়েবসাইটটা ফার্দার কোনো একটা প্রবলেমের জন্য না শো আপ করে, যেন গুগল তার কাস্টমারদের স্যাটিসফাইড করতে পারে। ঠিক আছে, আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে গুগলের ভিজিটরদের নিয়ে আসি, জানেন? গুগলের ভিজিটরে কিন্তু দিন শেষে আমাদের ভিজিটর, মনে রাখেন। ঠিক আছে, গুগল হলো মাস্টার কোম্পানি অ্যান্ড উই আর দ্য চাইল্ড লিস্ট কোম্পানি। ক্যাশিং জিনিসটা বুঝতে পারেন নাই? আমি কি আবার বুঝাবো? ক্যাশিং জিনিসটা আবার বুঝাবো? চল, ক্যাশিং জিনিসটা হলো, ঠিক আছে, আবার বুঝাই নেই। ঠিক আছে, আপনাদের একটা ভালো এক্সাম্পল মনে পড়ছে। আপনারা যখন প্রথম প্রেমে পড়ছেন, ভালো করে খেয়াল রাখেন, অনুভূতি। আমার একটা বই ছিল, ঠিক আছে, বই ছিল হৃদয়ের কারাগার, আমি লিখতাম তখন, পাবলিশ করা হয় নাই। ওইখানে ছিল যে একটা মানুষ প্রথমবার প্রেমে পড়ার পরে তার প্রিয়জনের ছবি প্রতি ঘন্টায় 10 থেকে 15 বার দেখে। ঠিক আছে, যখন তার মাইন্ড সজাগ থাকে, এবং এটা ট্রু। প্রথমবার প্রেমে পড়ার পরে দেখেন না, মিথ্যা বললে খবর আছে, ঘর থেকে তুলে নিয়ে আসবো। দেখেন না ছবি, দেখতে ভালো লাগে। প্রথম প্রেমের অনুভূতিগুলো অন্যরকম হয়, দেখতে ভালো লাগে না? তার প্রতিটা কথা মধুর শোনাবে, প্রতিটা অক্ষর তার পুঙ্খানুপুঙ্খভাবে মনে থাকবে। তুমি আমার এই ডেটে এই বলছিলা, তুমি আমার ওই ডেটে এই বলছিলা। ক্যাশিংটা অনেকটা এইরকম, মেমোরিজ। ঠিক আছে, গুগল যেন ওই ওয়েবসাইটের অবর্তমানে ওই ওয়েবসাইটের ভার্সনটা ইউজারদের দেখাতে পারে। ঠিক আছে, ওই ভার্সনটা যেন গুগল ওয়েবসাইটকে দেখাতে পারে বা ইউজারদের দেখাইতে পারে। এবং গুগল কি করে, একটা ক্যাশ তুলে রাখে বা ছবি তুলে রাখে। আপনারা এটা চেক করবেন, CACHE ক্যাশ, দেন কুলন দিবেন। কুলন দেওয়ার পরে এই যে দেখেন
এটা আমার ওয়েবসাইট না? দেখেন সেম কিন্তু আমার ওয়েবসাইট, বাট উপরের লিঙ্কটা ভালো করে খেয়াল করেন, এটা কি আমার ওয়েবসাইটের লিঙ্ক? ভালো করে খেয়াল করেন, cash.colon দিয়ে দেখেন তো, এটা আমার ওয়েবসাইটের লিঙ্ক। বাট এইরকম একটা সাইটও কিন্তু আমার ওয়েবসাইটের, মানে আমার সাইটটা কিন্তু গুগলের কাছে এজ এ মেমোরি হিসেবে আছে। বুঝাইতে পারছি জিনিসটা, নাকি এখনও বুঝেন নাই? ক্যাশিং বলতে বোঝায়, আমি বলি ক্যাশিং বলতে বোঝায় গুগল যখন আমার ওয়েবসাইটটা ক্রল করার জন্য আসে না, ভিজিট করতে ঘুরতে, এসেই চিক করে একটা ছবি তুলে নেয়। কেন ছবি তুলে? কারণ ধরেন কোনো একটা কারণে শিলা ইসলাম শিয়া আপু কোনো একটা কারণে আমার ওয়েবসাইটটা মেইনটেনেন্সে চলে গেল বা আন্ডার কনস্ট্রাকশনে চলে গেল, হ্যাকাররা হ্যাক করে নিল, ওয়েবসাইটটা ভ্যানিশ হয়ে গেল, তখন এই ওয়েবসাইটের মেমোরি থাকবে না, অনেকগুলা ইউজার এই ওয়েবসাইটটাকে চিনবে না, তারা যেন এসে ফেরত না চলে যায়, ঠিক আছে, তাদের জন্য একটা ভার্সন দেখাতে পারে, এটাকে বলা হয় ক্যাশিং। বা গুগলের কাছে যেন আপনার ওয়েবসাইটের একটা মেমোরি থাকে, পরবর্তীতে যখন আপনার ওয়েবসাইট আসে ফেরত, ঠিক একইভাবে সে যেন আপনার ওয়েবসাইটের সেম র্যাঙ্কিং সেম কিছু দিতে পারে। আমি কি বুঝাইতে পারছি ক্যাশিং? ক্যাশিং হলো, সুন্দর করে যখন জিজ্ঞেস করবে ক্যাশিং কি, ক্যাশিং বলতে বোঝায় যে গুগল আমার ওয়েবসাইটের ইউজারদের জন্য প্রতিবার ভিজিট করার সময় একটা ছবি তুলে রাখে, যেন আমার ওয়েবসাইট আন্ডার কনস্ট্রাকশন অথবা আন্ডার মেইনটেন্সে হলে কিছু সময়ের জন্য ইউজারদের দেখাইতে পারে। বুঝাইতে পারছি হোয়াট ইজ ক্যাশিং? তাহলে ইন্ডেক্সিং কিভাবে চেক করবেন? ইন্ডেক্সিং কিভাবে চেক করবেন? সাইট খুলুন, আর ক্যাশিং চেক করবেন CACHE, ক্যাশ খুলুন আপনার ওয়েবসাইটের ইউআরএল। তাহলে ইন্ডেক্সিং আর ক্যাশিংয়ের মধ্যে পার্থক্য কি? ইন্ডেক্সিংটা হলো আপনার ওয়েবসাইটটাকে গুগলের ডাটাবেজে পার্মানেন্টলি স্টোরেজ করে রাখা, আর ক্যাশিং হলো আপনার ওয়েবসাইটের একটা সাধারণ ক্যাপচার, যা খুব কম মোমেন্টের জন্য গুগলের কাছে থাকে। বুঝাইতে পারছি? ও আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ, একটা টপিক শেষ হয়ে গেল। এখন এই টপিকস নিয়ে কোয়েশ্চেন করেন আমাকে, ভাই আমি ইন্ডেক্সিং বুঝি নাই, ভাই আমি ক্যাশিং বুঝি নাই, আর যদি বুঝেন তাহলে আমরা নেক্সট টপিকসে যাব। ওকে, এখন আসি এসইও ফ্রেন্ডলি ইউআরএল কি, এসইও ফ্রেন্ডলি ইউআরএল কেন, কিভাবে বুঝবো এসইও ফ্রেন্ডলি ইউআরএল? যদি এসইও ফ্রেন্ডলি ইউআরএল না থাকে তাহলে আমরা কিভাবে সেট করব? আপনাদের দেখাই দিয়েছিলাম না পারমালিঙ্ক সেটআপ। পারমালিঙ্ক বলতে বোঝায় একটা ওয়েবসাইটের ইউআরএল, ঠিক আছে? ধরেন seoagencyteam.com, এই জিনিসটা যে আছে এই জিনিসটাকে বলা হয় পারমালিঙ্ক, এবং এই পারমালিঙ্কটাকে পারফেক্টলি সেট আপ করার মানে হলো এসইও অপটিমাইজ ইউআরএল। তাহলে পারফেক্টলি মানে কি বলেন তো? ইউআরএলটা শর্ট অ্যান্ড সুইট হবে, ইউআরএলে টার্গেটেড কিওয়ার্ড থাকবে, অবাঞ্ছিত কোনো শব্দ, অবাঞ্ছিত কোনো অক্ষর, অবাঞ্ছিত কোনো ডেট থাকতে পারবে না। এবং এইটা আমরা কোথা থেকে সেটিং করি? চলেন আমরা এসইও অপটিমাইজ ইউআরএল যদি না থাকে, মানে প্রথমেই আপনারা যখন কাজ পাবেন, টেকনিক্যাল এসইও হোক, অন পেজ এসইও হোক, রে ভাই এত কিছু বোঝা লাগবে না, এই এসইও অপটিমাইজ ইউআরএল চেক করার জন্য বা প্লেস করার জন্য আপনি ডব্লিউপি অ্যাডমিনে যাবেন, যাওয়ার পরে আপনি ওয়েবসাইটে লগ ইন হবেন, ওয়েবসাইটে লগ ইন হওয়ার পরে চলে যাবেন পারমালিঙ্কে গিয়ে জাস্ট পোস্ট নেমটা করে নেবেন, এই পোস্ট নেমটাই হলো এসইও অপটিমাইজড ইউআরএল। জাস্ট আপনি এখানে যাবেন, আপনার সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে পারমালিঙ্কে যাবেন, পারমালিঙ্কে যাওয়ার পরে আপনি এখানে দেখেন এটাকে জাস্ট পোস্ট নেমে করে নেবেন, এইটাই হলো এসইও অপটিমাইজ ইউআরএল। কেন এইগুলা এসইও অপটিমাইজ ইউআরএল না? দেখেন, যদি কোনো আপনার ওয়েবসাইটের পরে P123 বা পোস্ট 123 থাকে, তাহলে গুগলও বুঝতে পারে না ওয়ার্ডটা, ইউজারও বুঝতে পারে না। যদি আপনার এই ডেটটা থাকে, এটা অনেকটা বাধা হয় যে এইখানে কেন ডেট থাকবে, ইউআরএলটা হবে শর্ট অ্যান্ড সুইট। যদি এইখানে অক্ষর থাকে তাহলে ওইটা ইউজার ফ্রেন্ডলি না, আর্কাইভ থাকলেও ইউজার ফ্রেন্ডলি না, স্যাম্পল পোস্ট বা পোস্ট নেম থাকলে, অথবা যদি আপনি কাস্টম স্ট্রাকচার করতে পারেন তাহলেও ভালো, বাট এইটা হলো একটা এসইও ফ্রেন্ডলি ইউআরএল স্ট্রাকচার। মনির শেষ নি? আচ্ছা, ওকে, এতটুকু বুঝাইতে পারছি আপনাদের এসইও অপটিমাইজ ইউআরএল। এটা কিন্তু অন পেজে দেখে আসছে, বাট এইটা মনে রাখেন টেকনিক্যাল এসইওর একটা পার্ট, কেমন? তারপরে আমরা জানবো যে
ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি হয় কি হয় না, এবং ওয়েবসাইটটা যদি মোবাইল ফ্রেন্ডলি হয় তাহলে আমরা কিভাবে মোবাইল ফ্রেন্ডলি করতে পারি। এখন দেখেন, একটা ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি মানে অথবা রেসপন্সিভ মানে কি, সংজ্ঞা। হোয়াট ইজ রেসপন্সিভ অর মোবাইল ফ্রেন্ডলি হৃদয়, যদি এরকম কোয়েশ্চেন করে আপনি খুব সুন্দর করে সিম্পলি বলবেন পৃথিবীতে যতগুলা অথরাইজড ডিভাইস আছে ওই অথরাইজড ডিভাইসে আপনার ওয়েবসাইটটা যদি প্রপারলি দেখা যায় তাহলে আপনারা ওইটাকে রেসপন্সিভ ওয়েবসাইট বলতে পারেন। ধরেন আহমেদ রাজা ভাইরে অথবা ধরেন হৃদয় ভাই যে আছে, উনি ওনার ওই ভাইটাকে বললেন যে এই ওয়েবসাইটে ভিজিট করো বা এই ওয়েবসাইটে ঢুকো, তাহলে সে কি ডেস্কটপ দিয়ে ঢুকবে নাকি হাতের যে ফোন আছে এই ফোন দিয়ে ঢুকবে? ভালো করে খেয়াল করেন, আমরা অনেকে ফোন দিয়ে ঢুকবে না। এখন একটা ওয়েবসাইটে যদি মোবাইল দিয়ে ঢোকা হয় বা ধরেন ডেস্কটপ দিয়েই ঢোকা হয় তো বা ট্যাব দিয়ে ঢোকা হয়, তাহলে আমরা জানি না গুগলের আলাদা আলাদা রোবট আছে, মোবাইলের জন্য মোবাইল বোট আছে, ডেস্কটপের জন্য আলাদা বোট আছে। এখন যদি একজন ইউজার ঢোকার পরে দেখে আপনার ওয়েবসাইটের টেক্সটগুলো বড় বড় অথবা টেক্সটগুলো অনেক ছোট, ইমেজগুলো অনেকটা বড় হয়ে আসছে, বোঝা যাচ্ছে না, তাহলে আপনি কি একটা ভালো এঙ্গেজমেন্ট দিবেন? ওই ওয়েবসাইটে বেশিক্ষণ থাকবেন? তাহলে আপনার এঙ্গেজমেন্ট ড্রপ করবে না? এঙ্গেজমেন্ট ড্রপ করা মানে একটা নেগেটিভ ফিডব্যাক যাবে না গুগলের কাছে যে কি এমন একটা ওয়েবসাইট একটা ইউজারকে 10 সেকেন্ড ধরে রাখতে পারে না? ঠিক আছে, কি একটা এমন ওয়েবসাইট যে 10 মিনিট ধরে রাখতে পারে না? এই ওয়েবসাইটের আলাদা মেডিসিন দরকার, ঠিক না? এই ওয়েবসাইটের আলাদা মেডিসিন দরকার। আচ্ছা, ওকে। এখন রেসপন্সিভ আছে কিনা কিভাবে চেক করবেন? রেসপন্সিভ জিনিসটা বুঝাইতে পারছি, মানে একটা ওয়েবসাইট যেন প্রতিটা ডিভাইসে পারফেক্টলি ওপেন হয় এবং পারফেক্টলি দেখা যায়, এটাকে বলা হয় রেসপন্সিভ। তাহলে আমরা কিন্তু রেসপন্সিভ করতে পারি না। আপনারা পারবেন? যদি রেসপন্সিভ না থাকে, ধরেন একটা টেক্সটের লেন্থ বড়, একটা ইমেজের ওয়াইড হাইট ঠিক না, আমরা শুধু বলতে পারি যে তোমার ওয়েবসাইট রেসপন্সিভ আছে কি না। তো রেসপন্সিভ চেক করার প্রথম ওয়ে হলো ম্যানুয়ালি চেক করবেন। এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে এইখানে ক্লিক করবেন, ঠিক আছে, মিনিমাইজ বাটনে। এখন দেখেন মিনিমাইজ হয়ে গেছে না, এবং এইটাকে টানা হেঁচড়া করেন। দেখেন টানা হেঁচড়া করার পরে আপনারা ভালো করে খেয়াল করেন, আমি যদি এইরকমভাবে ছোটো করি তাহলে লেখাগুলো কিন্তু আমার চোখের সামনে ভাসতেছে, আমি পড়তে পারতেছি। আমি যদি এটাকে আরও বড় করি, দেখেন লেখাগুলো আমি পড়তে পারতেছি। আমি যখন ছোট করি এটাকে, তখন দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটা এইটার সাথে সাথে কি চলে আসে, বাট আমি কিন্তু এইটাকে 100% রেসপন্সিভ বলতে পারবো না। তারপরে দেখেন আমি এটাকে এভাবে পড়তেছি, দেখেন আমার সবগুলা এলিমেন্ট দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে, সবগুলা এলিমেন্ট ভালো করে দেখা যাচ্ছে কিনা, খুব ভালো করে কিন্তু দেখা যাচ্ছে না। এই ওয়েবসাইটটাকে আমরা রেসপন্সিভ বলতে পারি, বাট আরও ভালো কিছু করা যায়, ঠিক না? এই যে দেখেন এই টেক্সটগুলো একদম লেগে আছে এখানে, এটাকে ছোটো বড় করা যায় না চাইলে? বুঝাইতে পারছি রেসপন্সিভ জিনিসটা? আপনারা কি পড়তে আরাম পাচ্ছেন? আপনারা কি পড়তে আরাম পাচ্ছেন এই ওয়েবসাইটের টেক্সটগুলা, এই ওয়েবসাইটের সব জিনিসগুলা? আমার কাছে ভালো লাগছে না, আমার কাছে ভালো লাগছে না। আপনাদের কাছে ভালো লাগছে? ওকে, তো এই যে এইটাকে বলা হয় রেসপন্সিভ। আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে ছোটো বড় করে এটাকে টেস্ট করতে পারবেন, ঠিক আছে? এই যে ছোটো বড় করে আপনি দেখবেন ওয়েবসাইটটা পড়া যাচ্ছে কিনা বা পড়তে পারছেন কিনা, এইটা হলো একটা ওয়ে। সেকেন্ড ওয়ে হলো আপনারা এই ওয়েবসাইটের যে কোনো জায়গায় মাউস দিয়ে এইভাবে ক্লিক করবেন, ক্লিক করার পরে চলে যাবেন ইন্সপেক্টে। ইন্সপেক্টে যাওয়ার পরে এই যে দেখেন আপনার এইখানে ডাইমেনশন অফ রেসপন্সিভ আছে, আপনার এইখানে এইভাবে আসবে, আপনি এটাকে মোবাইলে নিয়ে নেবেন, ঠিক আছে? এই যে দেখেন এখান থেকে এইভাবে আসবে, আপনি জাস্ট এখানে মোবাইলে ক্লিক করবেন, মোবাইলের জন্য চলে আসবে। দেন আপনি এইখান থেকে সবগুলা ডিভাইসে দেখবেন আইফোন এক্সিতে কি এটা রেসপন্সিভ কিনা, তারপরে আপনি দেখবেন আইফোন এক্স আর কি রেসপন্সিভ কিনা, তারপরে আপনি দেখবেন আইফোন 12 প্রোতে রেসপন্সিভ কিনা, তারপরে আইফোন দেখবেন স্যামসাং ডিওতে এই যে আলাদা আলাদা ডাইমেনশন আছে, এই ডাইমেনশনে রেসপন্সিভ কিনা। আমি কি বুঝাইতে পারছি রেসপন্সিভ জিনিসটা কিভাবে চেক করে, আর রেসপন্সিভ জিনিসটা আসলে কি বুঝাইতে পারছি? এখন ভাই আমরা এতটা বুঝি না, আমরা টুলস দিয়ে চেক করব, আমরা ম্যানুয়াল টেনুয়াল বুঝি না, ঠিক না? আমরা টুলস দিয়ে চেক করব, আমরা টুলসের মানুষ। তো আপনারা জাস্ট এখানে লিখবেন মোবাইল ফ্রেন্ডলি টেস্ট, যেটা গুগল আপনাকে দিয়ে দিছে মোবাইল ফ্রেন্ডলি টেস্ট। আপনি এখানে যাবেন, যাওয়ার পর এখানে ক্লিক করেন,
ক্লিক করার পরে আপনি আপনার ওয়েবসাইটটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কপি করার পরে আপনি এখানে এটাকে পেস্ট করে দেন, পেস্ট করার পরে জাস্ট টেস্ট ইউআরএলে ক্লিক করেন। আপনার এই গুগলের যে ফ্রি টুলস আছে বা ফ্রি ইন্টারফেস আছে বা ফ্রি ফাংশনালিটি আছে, এইটাই আপনাকে বলে দিবে আপনার ওয়েবসাইট গুগলের কাছে রেসপন্সিভ আছে কি রেসপন্সিভ নাই। যদি রেসপন্সিভ না থাকে ক্লায়েন্টকে বলবেন রেসপন্সিভ করার জন্য, কারণ ওয়েবসাইট যদি রেসপন্সিভ না হয় তাহলে ভালো রেজাল্ট পাবে না। ক্লায়েন্ট যদি বলে আমার ঠেকা পড়ে নাই, আপনি বলবেন আমাকে $100 দাও, আমি রেসপন্সিভ করে দিচ্ছি। $100 ক্লায়েন্ট দিলে $40 কেউরে দিয়ে করে দিবেন, বাকি $60 নিজের পকেটে ঢুকাই নেবেন। বুঝাইতে পারছি? এটাকে বলা হয় ড্রপ সার্ভিস। কিছু কিছু জিনিস আছে টেকনিক্যাল এসিওতে ড্রপ সার্ভিস করবেন। বলবে যে আমার ঠেকা পড়ে নাই, আপনি বলবেন আপনার ওয়েবসাইট র্যাঙ্কও করবেন না, তো আপনি নিয়ে নেন, নিয়ে নেওয়ার পরে যে কাউরে দিয়ে দিবেন। কেউ আছেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার? বন্ডে রেসপন্সিভ করতে হলে রুকসানা আপু মোটামুটি তো ওয়ার্ডপ্রেস জানতে হবে, ঠিক আছে? রেসপন্সিভ করা এতটাও সহজ না, মোটামুটি ঝামেলা আছে, ঠিক না মাহফুজ ভাই? মোটামুটি ঝামেলা আছে না? এখন তো এলিমেন্টর দিয়ে করে দিতে পারি, ড্রাগ অ্যান্ড ড্রপ করে, ঠিক না? বাট এক সময় অনেক টাফ হতো ভাই। যারা আমরা যখন প্রথম শিখছিলাম রেসপন্সিভ করতে অনেক ঝামেলা হইতো। এই যে ড্রপ ডাউন সার্ভিস দিয়ে দেবেন, তারপরে টেনশন নিয়েন না। 2023 সাল আমি তো আছি, আমি কোনো একটা ভিডিওতে দেখবেন কখন রাগ উঠবে রেসপন্সিভনেস দেখাই দিব, ঠিক আছে? কিভাবে ওয়েবসাইট রেসপন্সিভ করতে হয়, ঠিক আছে? সো আছি যখন, তবে আপাতত এতটুকু জেনে নেন, ড্রপ ডাউন সার্ভিস করবেন, তবে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ইউটিউবিং শুরু করে দেব, বলতেছে পেজ ইজ ইউজেবল অন মোবাইল। যদি এখানে রেড সিগন্যাল আসে তাহলে আপনারা দিতে পারেন। তাহলে 3টা ওয়েতে চেক করতে পারবেন। 4 নম্বর ওয়ে হলো সার্চ কনসোল দিয়ে চেক করা যায়। আমরা সার্চ কনসোলের ক্লাসে বাকি জিনিসগুলো দেখব। 3টা টপিকস মাথার মধ্যে ঢুকছে, ক্যাশিং কি, ইন্ডেক্সিং কি, তারপরে হলো ওয়েবসাইটটা রেসপন্সিভ আছে কিনা, মোবাইল ফ্রেন্ডলি আছে কিনা, ইউজার ফ্রেন্ডলি ইউআরএল। সহজ লাগতেছে টেকনিক্যাল এসইও? সহজ লাগতেছে? টেকনিক্যাল এসইও সহজ ভাই, বুঝতে পারলে অবশ্যই সহজ, না বুঝতে পারলে তো কঠিন লাগবে, না বুঝতে পারলে কঠিন লাগবে। এবং আজকে দ্য কুইন ইজ কামিং, এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে এবং এইখান থেকেই মূলত একটু টাফ জিনিস শুরু হচ্ছে। আজকের ক্লাসে শুধুমাত্র জানবো সাইট ম্যাপ কি, কয় ধরনের সাইট ম্যাপ হয়, সাইট ম্যাপটা কেন, এবং সাইট ম্যাপটা আপনারা কতভাবে ক্রিয়েট করতে পারেন। সাইট ম্যাপ জিনিসটা বুঝেন ভালো করে, ঠিক আছে? ইন্ডেক্স চেক করার সাইট বলবেন, ইন্ডেক্স চেক করার সাইট হলো সাইট কোড দিয়ে দেখবেন। সাইট ম্যাপ 2 ধরনের হয়। সাইট ম্যাপ জিনিসটা তো বুঝেন, সাইট ম্যাপ জিনিসটা তো বসেন। পরিমনের একটা ডায়লগ ছিল একটা মুভিতে, যে আরে খুব সুন্দর ছিল মুভিটা, মনকে মোর বসতে দিও, তারপরে মুড়ি মুরকি খেতে দিও, জলের আঁচল, এরকম একটা বলে না? ঠিক একইভাবে সাইট ম্যাপ হলো রোবটকে আসতে দিও, বসতে দিও, তোমার সাইটটাকে ঠিকভাবে ক্রল করতে দিও। কেমন? ওকে। পরিমণি তো আমাদের সিলেটি ছেলেকে তালাক দিয়ে দিছে। এ কি করলেন পরিমণি? দেখুন ভিডিও সহ। আরও জানতে ক্লিক করুন amirhosenhridoy.com.pd। ওকে, এই জিনিসটাকেই বলা হয় ক্লিক বেট, বুঝছেন? এই জিনিসটাকে বলা হয় ক্লিক বেট। আপনারা জানেন কি না জানি না, বাংলাদেশের 85% অফ ইউটিউবার্স আর ক্লিক বেটার। জানেন? 85% অফ, আপনারা যারা অনেক গুরু টুরু মানেন না, ধরেন দেখবেন তারা ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে ভিডিও বানায়, তাদের থাম্বনেইলগুলো জোস হয়। জানেন? থাম্বনেইলগুলো জোস হয়, ঠিক না? $20,000 আপওয়ার্ক থেকে কিভাবে ইনকাম করলাম। সো যাই হোক, ক্লিকবেট জিনিসটা ভালো না। শুরু করে দিব আমিও, ঠিক আছে? ইউটিউবিং কোন দিন শুরু করে দেবো, কোন দিন রাগ উঠবে, প্রথম ভিডিও থাকবে কিভাবে এক প্রজেক্ট থেকে ইনকাম করলাম $10,000, দেখুন ভিডিও সহ। ভিউজ আসে না, সাবস্ক্রাইবার আসে না, সাবস্ক্রাইবার জুড়ে আসবে, কিন্তু ভাই দিন শেষে যে গালিগুলো শোনা লাগবে, এগুলা কে করবে? আজকে আমাদের এফিলিয়েট নিয়ে প্রথম ক্লাস ছিল, ঠিক আছে? শুধুমাত্র একটা সাইট দেখাইছি, সাইটের প্রাইস হলো $2,300, ঠিক আছে?
$2,300 সাইটের ট্রাফিক কত জানেন? বলেন তো 2,200 সামথিং সাইটের ট্রাফিক হলো, বলেন তো কেউ জানেন? 68টা ট্রাফিক ভাই, ডিএ হলো 13, $2,000 সাইটের দাম। আমি যদি এই ব্যাচটা সাকসেসফুল করতে পারি তারপরে আর কোনো ব্যাচ আনবো না, আমি প্রজেক্ট 50 নামে একটা প্রজেক্ট নিয়ে আসবো, ঠিক আছে? 50টা ওয়েবসাইট স্টার্ট আপে বিক্রি করে দেব। অনেক ধরনের প্ল্যান থাকে, বিশ্বাস করেন, সত্যি কথা। আমি মাঝে মাঝে উইশ করি 36 ঘন্টার দিন হতো, 8 ঘন্টা ঘুমাইতাম, বাকি সময় কাজ করতে পারতাম, একেবারে টাকা পয়সা ইনকাম করে ধুসাই ফেলতাম। বাট দিনের পরিমাণ খুব কম আর আমি সময় পাই না, ঠিক আছে? সত্যি কথা সময় পাই না, আমার লাইফ রুটিন সেট আপ। এই যে আজকে শুধুমাত্র কিসে গেছি না, আজকে শুধুমাত্র কি গেছি, ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে গেছি, বুঝছেন? শেষ, রুটিন পুরোপুরি চেঞ্জ। 8টার সময় গেছি, আসছি 1:30 2টার সময়, রুটিন পুরোপুরি চেঞ্জ। সো ওকে, চলেন আমরা সাইট ম্যাপটা জেনে নেই, সাইট ম্যাপটা বুঝে নিই, ঠিক আছে? সাইট ম্যাপের যদি কেউ সংজ্ঞা জিজ্ঞেস করে, সাইট ম্যাপ হলো আপনার ওয়েবসাইটে, না রে ভাই আমি ফেল মারবো কেন, না ফেল মারবো কেন, সাইট ম্যাপের সংজ্ঞা হলো, সাইট ম্যাপ হলো এমন একটা, আপনার ওয়েবসাইটের এমন একটা ম্যাপ যা গুগলের রোবটকে চলাচল করতে, আপনার সাইট ভিজিট করতে, আপনার সাইটকে বুঝতে হেল্প করে। আচ্ছা ধরেন হৃদয় ভাইয়ের একজন পরিচিত, আস্তাগফিরুল্লাহ, আচ্ছা সমস্যা নেই, ল্যাপটপ বন্ধ হয়েছে কিলা, আচ্ছা অন্য রাখিয়া ও নয়, আচ্ছা একটা সেকেন্ড করি আবার। তো সাইট ম্যাপ জিনিসটা হলো, ঠিক আছে, সাইট ম্যাপ জিনিসটা হলো, ধরেন কেউ একজন আত্মীয় আসতেছে সিলেটে, ঠিক আছে? এখন আপনি তারে সময় দিতে পারছেন না, আপনি পুরো সিলেটের একটা ম্যাপ দিয়ে দিলেন এবং পাশাপাশি একজন ড্রাইভার হায়ার করে দিয়ে দিলেন। আপনি বলে দিলেন এইখানে রেস্টুরেন্ট আছে, এই জায়গাতে সব রেস্টুরেন্ট পাবা তুমি, আইরাম যা, তো এইখানে সব রেস্টুরেন্ট আছে, এইখানে হলো গ্যাস পাম্প, ঠিক আছে, এখানে হলো শপিং সেন্টার, এখানে হলো সিনেমা, আর এইখানে হলো সাস্ট ইউনিভার্সিটি, এইখানে হলো এমসি কলেজ। এইভাবে যদি বলে দেন তাহলে রেকগনাইজ বা বুঝতে সুবিধা হবে না, ওই ভিজিটর বা ওই মেহমানের বুঝতে সুবিধা হবে না। এক্স্যাক্টলি সাইট ম্যাপ এইটাই, আপনি রোবটকে বলে দিচ্ছেন আপনার কোথায় পেজ আছে, আপনার কোথায় পোস্ট আছে, কোথায় পোস্টের ভেতরে ইমেজ আছে, কোথায় ক্যাটাগরি আছে, কোথায় কী আছে। আমি সাইট ম্যাপের সংজ্ঞাটা বুঝাইতে পারছি? যদি সহজ করে বলি, সাইট ম্যাপ হলো এমন একটা প্রসেস, যে প্রসেস আমার ওয়েবসাইটকে বুঝতে হেল্প করে গুগলের রোবটের কাছে, যেটা আমার ইন্ডেক্সিং প্রসেসটাকে সহজ করে দেয়। প্রশ্ন হলো হৃদয় ভাই, যদি আমরা শুধুমাত্র রোবটকে অ্যালাউ করে সাইট ম্যাপ না ক্রিয়েট করি তাহলে কি আমার ওয়েবসাইট ইন্ডেক্স হবে না? আনসার আপনারা দিবেন। যদি আমি সাইট ম্যাপ নাও ক্রিয়েট করি আমার ওয়েবসাইট কি ইন্ডেক্স হবে? 100% হবে, তবে এতটা প্রায়োরিটি পাবে না, ঠিক না? গুগল বেচারা রাগ করবে, এমন একটা ওয়েবসাইটে গেছিলাম, সিলেট গেছিলাম রে বা, তোমারে কিতা করিয়া, তোমার উপরে বর্ষা করিয়া তুমি আমার একলা সারি দিলাই, আমি মাঠে ঘাটে ঘুরছি, ঠিক না, আউর ফাতারে দৌড়িছি। তো একটা হইল গিয়া, এটা হলো যে আপনি আপনার ওয়েবসাইটের একটা ম্যাপ দিয়ে দিছেন, কোথায় পেজ আছে, কোথায় পোস্ট আছে, যেন গুগলের রেকগনাইজ, গুগলের বুঝতে হেল্প হয় এবং গুগল যেন আপনার ওয়েবসাইটটাকে ভালো করে ইন্ডেক্স করতে পারে। তো হৃদয় ভাই, কয় ধরনের সাইট ম্যাপ হয়? 2 ধরনের সাইট ম্যাপ হয়, একটা হলো XML সাইট ম্যাপ, একটা হলো HTML সাইট ম্যাপ। আমরা কোন ধরনের সাইট ম্যাপ ইউজ করি জানেন? আমরা ইউজ করি XML সাইট ম্যাপ। XML সাইট ম্যাপ মানে হলো যে সাইট ম্যাপটা শুধুমাত্র রোবট পড়তে পারে। আপনারা জানেন আপনাদের ওয়েবসাইট গুগলের রোবট কিভাবে এসে পড়বে? আপনার ওয়েবসাইটে এসেই গুগল এই ইউআরএলে চলে যাবে, ঠিক আছে, জাস্ট এই ইউআরএলে চলে যাবে, গুগল এসেই আপনার এই ইউআরএলে চলে যাওয়ার পরে দেখেন কত সহজ করে, এখন বুঝতে পারবেন। এই ইউআরএলে যাওয়ার পরে এই যে দেখেন সব পোস্টগুলো এখানে দেওয়া আছে, গুগল এইখানে ক্লিক করবে,
এখানে ক্লিক করার পরে আপনার সবগুলা পোস্ট এখান থেকে পড়বে, দেন এখানে যাবে, আপনার সবগুলা পেজ এখান থেকে দেখবে, যদি ভালো হয় ইন্ডেক্স করে নেবে। এবং শুধু তাই নয়, গুগল আপনার কোন পেজে কতগুলা ইমেজ আছে, দেখেন এই পেজে হোম পেজে আমার ইমেজ আছে 35টা। আমার ওয়েবসাইটে গুগল লাস্ট আসছিল 27 তারিখ, তারপরে আর আসে নাই। আচ্ছা, তারপরে দেখেন আমার এই পেজে আছে হলো 5টা ইমেজ, এবং এইভাবে গুগল পেজ টু পেজ, পোস্ট টু পোস্ট ভিজিট করে। বুঝাইতে পারছি? এবং দেখেন এখানে আমার ওয়েবসাইটের ক্যাটাগরিগুলোও আলাদা করে দেওয়া আছে। গুগল দেখেন তো 3টা ইউআরএল ভিজিট করলে আমার সবগুলা পেজ যাচ্ছে না? ভালো করে খেয়াল করেন, আমি গুগলকে বলে দিছি যে আমার সবগুলা পোস্ট এইখানে আছে, আমার সবগুলা পেজ এখানে আছে, এবং আমার সবগুলা ক্যাটাগরি এখানে আছে, এবং পেজের ভেতরে আমার ইমেজগুলো আছে। বুঝাইতে পারি? তাহলে যদি হৃদয় ভাই আপনাকে জিজ্ঞেস করা হয় যে গুগল কোন ধরনের সাইট ম্যাপ পড়তে পারে, গুগল কবে আসবে এই যে ডেট লেখা থাকে XML। XML সাইট ম্যাপ মিন্স কি তা? XML সাইট ম্যাপ মিন্স কি? XML সাইট ম্যাপ মিন্স হলো যে সাইট ম্যাপটা গুগল বুঝতে পড়তে পারে। আর HTML মানে হলো আপনি HTML বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে নিজে একটা ভার্চুয়াল অথবা মেন হ্যান্ডেড অথবা রিক্রিয়েটেড একটা সাইট ম্যাপ ক্রিয়েট করবেন, যা আমরা কখনো করি না, আমরা সবসময় XMLটাই করি যেন গুগল ভালো করে বুঝতে পারে। আজকের 4টা টপিকস কি ভালো করে বুঝতে পারছেন? 4টা টপিকস ভালো করে বুঝতে পারছেন? আরও একটা জিনিস দেখি, KML না XML সাইট ম্যাপ, ঠিক আছে? আরেকটা হলো HTML। HTMLটা আমাদের লাগে না। আরেকটা, এটা আপনারা জানেন, আমরা আগামীকালকে এই 2টা টপিকস নিয়ে কথা বলবো। এটা আপনারা জানেন না, robots.txt। robots.txt কি? রোবটকে অ্যালাউ করা ও ডিসঅ্যালাউ করা, ঠিক আছে? আমার ওয়েবসাইটে রোবট আসবে কি আসবে না, এটাকে অ্যালাউ করে দেওয়ার নাম হলো, ঠিক আছে? ওকে, এখন দেখেন আমরা সাইট ম্যাপ কীভাবে চেক করব। একটা ওয়েবসাইটের পরে যাব, এটা আপনারা ভিডিও দেখে দেখে নোট করবেন, আমি আপনাদের নোটও দিয়ে দেব। আপনারা শুধুমাত্র লিখবেন sitemap.xml, এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে আপনি আপনার সাইট ম্যাপ আছে কি না দেখতে পারবেন। এই যে দেখেন সাইট ম্যাপ ক্রিয়েট করা আছে, এবং এটা র্যাঙ্ক ম্যাথ প্লাগইন দিয়ে আমি ইনস্টল করছি। robots.txt কিভাবে চেক করবেন? robots.txt আপনার ওয়েবসাইটের পরে জাস্ট লিখবেন robots.txt, robots.txt লেখার পরে এন্টার প্রেস করবেন। এইরকম একটা কোড আসবে। আমরা এইরকম কোড কিভাবে জেনারেট করে কিভাবে ওয়েবসাইটে অ্যাপ্লাই করে আগামীকালকের ক্লাসে দেখব। এতক্ষণ যা বুঝাইছি বুঝতে পারছেন? সাইট ম্যাপ আমরা বানাবো, robots.txt আমরা বানাবো, ইন্ডেক্সিং প্রসেস আমরা করব, কেমন? এবং এটা আগামীকালকে প্র্যাকটিক্যাল হয়ে যাবে। আমরা কিভাবে সাইট ম্যাপ ক্রিয়েট করি, কিভাবে robots.txt ক্রিয়েট করি, যদি না থাকে আর যদি থাকে আমরা কিভাবে ওইটাকে মডিফাই করতে পারি আমাদের নিজের ইচ্ছা মতো। একটু আগে আমার আম্মা অনেক মাথা টিপে দিয়েছে, বুঝছেন? আমার দেখে মনে হয়েছে যে আমার প্রচণ্ড পরিমাণ মাথার বাম দিকে আর বুকের বাম দিকে ব্যথা করতেছে। টাকা ইনকাম করা দুনিয়ার সবচেয়ে সহজ কাজ, জানেন? টাকা ইনকাম করা সবচেয়ে সহজ কাজ। আমাকে বস বলেন, ঠিক আছে? আমাকে স্বামী বলতেছে, হৃদয় এগুলা ছাড়ো, এগুলা ছেড়ে এখানে আসার পরে ইংলিশে কোর্স করানো শুরু করে দিবা। তোমার প্রতিটা বিজনেস ওনারের এসইও শিখতে চায়, ঠিক আছে? হ্যান্ড টু হ্যান্ড। তারপরে আমারে বলতেছে যে তুমি যদি চাও, ঠিক আছে, তুমি যদি চাও তাহলে আমি কোনো একটা স্কুলে তোমাকে ম্যানেজ করে দিতে পারি, পার্ট টাইম একটা জব, যেখানে তুমি ডিজিটাল মার্কেটিং শিখাবা। আমি বলি আমি অলরেডি একটা ক্রিয়েট করে রাখছি, আমার একটা স্কুল এমনিতেই আছে, কে ইংলিশে কথা বলবে? যতটা শান্তি সিলেটি মাতে আছে রে ভাই, অতটা শান্তি না শুদ্ধ ভাষায় আছে, না ফ্রেঞ্চ আছে, না ইংলিশে মাতি আছে, ঠিক না? আমরা জান ভরে যায়, বুঝছেন নি? হাসা কথা, জানেন আমরা সিলেটি ফয়েন ও ডাক শুনার লাগি অত কষ্ট করলাম, এরেগো হুনরায়নি, ঠিক না হৃদয় ভাই, বাবলু ভাই? এরেগো হুনরায়নি, ও কথা কইলে আমরা জান শেষ। আমরা তো বন্দর বাজার খিনিয়ে দিলাইমু, পুরা বন্দর বাজার খিনিয়ে দিলাইমু বউরে। খিতারে গো কোন সময় এইটাই
আমিনো বার চাইরাম, ঠিক না? আমিনো উবাই তাকরাম তোমার লাগি। মানে সিলেটি বউগুলা ওলা পারফেক্ট হয় জানেন, ওলা পারফেক্ট হয় ভাই কিছু কথায়। আর আমার মুখও যে পরিমাণ মায়া আছে, আমার মুখও যে পরিমাণ মায়া, আমি আমি এখন অবধি দেখি নাই, ঠিক আছে, এখন অবধি দেখি নাই। তার কারণ হলো জানেন, আমরা সবচেয়ে বেশি অতিথি আপ্যায়ন করি। সত্যি কথা, হয়তো কিছু জিনিস এখন চেঞ্জ হয়ে গেছে। আপনি গ্রামে যান, আমাদের বানিয়াচংয়ে যান অথবা সিলেটে আসেন, যদি আপনি বলেন যে আমাকে পানি দেন, আপনাকে কখনো বাইরে গ্লাস বের করে পানি দেওয়া হবে না, আপনাকে ঘরে ঢুকাইয়ে পানি দেওয়া হবে। আর পানির সাথে আমাদের সিলেটে সবসময় নাস্তা থাকে, বুঝছেন নি? সো ওটাই হইলাম যে হাসাও। আর দোয়া করবা জানি না, আজকে আমার এম্বাসি থেকে টেক্সট আসছে বুঝছেন, রিমাইন্ডার দিছে, রিমাইন্ডার যে আই হ্যাভ টু লিভ। কেমন, যদি মাঝপথে আপনাদের কোর্সটা যদি শেষ না করতে পারি তাহলে আমি কি করব, ঠিক আছে? কারণ আমি একটা ভালো ডাক্তারও দেখাইতে হবে, কেমন, ভালো একটা ডাক্তারও দেখাইতে হবে যাওয়ার আগে, কেমন? সো দোয়া করেন আমার জন্য। তার কারণ হলো আসলে অনেকটা মেন্টাল স্ট্রেসে থাকি আমি, কোনোভাবে দিনে ঘুমাইতে পারি না, রাত্রেও ঘুমাইতে পারি না। দোয়া করবেন, কেমন? আমি চাইলে ঘুমাই পড়তাম বুঝছেন, আমি চাইলে ঘুমাই পড়তে পারতাম। পরে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি, কথা বললে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে